দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। আজ 7ই জুলাই রবিবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আর কদিন দেখব অভিমানী দিলীপ, রাজনীতিকে আলবিদা জানাতে পারেন দিলীপ ঘোষ। তুমুল শোরগোল। বাগদা উপনির্বাচনের যুদ্ধে রণকৌশল বদল করে জয় ছিনিয়ে আনতে চায় শাসক তৃণমূল, সঙ্গে মতুয়া অঙ্ক। রাজভবনের সামনে 4 ঘন্টা ধর্নায় বসা যাবে, কোর্টের অনুমতি পেলেন শুভেন্দুরা। রাজ্য জানালো দিনক্ষণ। 3টি বিয়ে সত্ত্বেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক কাট করায় তৃণমূল কাউন্সিলর। নজরে রথ ও মহরম, অশান্তি রুখতে কড়া নিরাপত্তার নির্দেশ। নিশীথকে আবারও ধাক্কা দিল তৃণমূল, বিজেপির হাতছাড়া গ্রাম পঞ্চায়েত। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দল ছাড়লে তো রাজনীতিই ছাড়বো, দেখে নিই কটা দিন। পার্টির যদি আমাকে প্রয়োজন থাকে, না হলে সময় নষ্ট করে কি লাভ আছে? দলে কোনো কাজ না থাকলে দলে থেকে কি লাভ? বক্তা দিলীপ ঘোষ। তাহলে কি ফের আরএসএসেই ফিরে যাবেন? সমাজে অনেক ধরনের কাজের সঙ্গে যুক্ত থেকেছি, রাজনীতি আমার পেশা নয়। আমি এসেছিলাম একটা মিশন নিয়ে। দলের যদি আমাকে প্রয়োজন থাকে আমি কাজ করব, কিন্তু প্রয়োজন না থাকলে আর ফালতু ঝগড়াঝাঁটির মধ্যে থেকে কি লাভ? সংবাদ মাধ্যমে দিলীপের এই বক্তব্যে চূড়ান্ত হতাশার সুর নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কেন আপনার মনে হচ্ছে রাজনীতি থেকে আপনি অবসর নেবেন? আপনি কি অভিমানী? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের কথায়, অভিমানী হলে তো আমি বাড়িতে বসে থাকতাম, আমি তো সব থেকে বেশি অ্যাক্টিভ আছি, প্রতিদিনই কর্মীদের সাথে দেখা করছি। দিলীপ এও বলেন, পার্টির মধ্যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন পুরো হয়ে যাক, তখন চিন্তা ভাবনা করব কি করব আর কি না। পার্টি আমায় বড় বড় দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব আমি পালন করেছি। আমি সাংসদ ছিলাম, এখন আমার উপর কোনো দায়িত্ব নেই। পার্টি আমাকে কিভাবে কাজে লাগাবে বা লাগাবে কিনা সেটা উপর নেতৃত্ব ঠিক করবে। একসময় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তার পরিবর্তে সেই জায়গায় আসেন সুকান্ত মজুমদার। বেশ কয়েক মাস আগে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকেও দিলীপ ঘোষকে ছেঁটে ফেলা হয়। ছিলেন মেদিনীপুরের সাংসদ আর রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য, কিন্তু 24 লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে তাকে প্রার্থী করা হয় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সেখানে পরাজিত হন দিলীপ ঘোষ। এরপর দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লাগাতার চক্রান্ত এবং কাঠিবাজির বিস্ফোরক অভিযোগে প্রকাশ্যে সরব হন দিলীপ, যাতে রীতিমতো অস্বস্তিতে পড়েন গেরুয়া শিবির। এরপর থেকে আচমকা টানা বেশ কিছুদিন ধরে দিলীপ ঘোষ চুপ। রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে বেড়ালেও সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করছেন না দিলীপ ঘোষ। বাগদা উপনির্বাচনে জিততে মরিয়া তৃণমূল নেতৃত্ব, তাই এই উপনির্বাচনের লড়াইয়ে কৌশলগত বদল আনছে বাংলার শাসক দল। প্রার্থী চয়ন থেকে শুরু করে প্রচার কৌশল, লোকসভা ভোটের তুলনায় সবকিছুতেই বদল এনে মতুয়াগড়ে ঘাসের ওপর জোড়াফুল ফোটাতে চাইছেন তৃণমূল নেতারা। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির শোচনীয় ফল হলেও বনগাঁ লোকসভায় ফের জিতেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ওই আসনে ৭৫,৮৫২টি ভোটে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে হারিয়ে জয়ী হয়েছে। তার মধ্যে বাগদা বিধানসভায় ২০,৬১৪ ভোটে এগিয়েছিল বিজেপি। উপনির্বাচনে সেই ব্যবধান টপকে জয়ের জন্য লড়ছে তৃণমূল। বনগাঁ লোকসভার ফলাফল বিশ্লেষণ করে তৃণমূল দেখেছে ওই এলাকার ভোটারদের মধ্যে বনগাঁর ঠাকুরবাড়ির প্রভাব যথেষ্ট, যে কারণে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ বনগাঁ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে 6টিতেই পরাজিত হয়েছেন। তাই এবারের উপনির্বাচনে প্রয়াত বীণাপানি দেবীর নাতনি এবং প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুর প্রার্থী করেছে তৃণমূল। লোকসভা ভোটে শান্তনুর প্রার্থী হওয়ার যে সুবিধা বিজেপি পেয়েছিল, উপনির্বাচনে সেই লাভ আপাতত তাদের অনুকূলে থাকবে বলেও দাবি তৃণমূলের। কারণ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস মতুয়া হলেও ঠাকুরবাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এছাড়াও লড়াইয়ের ময়দানে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাস ও কংগ্রেসের অশোক কুমার হালদার। তবে মূল লড়াই বিনয় কুমার এবং মধুপর্ণার। শুধু প্রার্থী হওয়ার ক্ষেত্রেই যে তৃণমূল কৌশলী চাল দিয়েছে তা নয়, প্রচারের ক্ষেত্রেও কৌশল বদলে ফেলেছে তারা। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং মন্ত্রী সুজিত বসুকে। এক্ষেত্রে ঠিক হয়েছে প্রার্থীকে নিয়ে বা আলাদা করে কোনো বড় সভা সমাবেশ মিছিল বা রোড শো হবে না, বরং ছোট ছোট ঘরোয়া বৈঠকের উপর জোর দেওয়া হবে। বড় নেতারা বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করবেন, কোনো অভাব অভিযোগ থাকলে তাও জানার চেষ্টা করবেন। এমনকি প্রচারের ক্ষেত্রে পথসভা করা হচ্ছে না, বরং সন্ধ্যায় ছোট ছোট মিটিং করা হচ্ছে। সেখানে
200 থেকে 250 জন কর্মীকে সামিল হতে বলা হয়েছে। প্রার্থী মধুপর্ণা এবং তার মা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরকে পৃথকভাবে প্রচার করতে বলা হয়েছে। মতুয়াদের মধ্যে মতুয়াদের ভক্ত পাগল গোসাইদের বাড়ি গিয়ে তাদের কথা শুনতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বাড়ি যাবেন বাগদার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতারাও। তৃণমূলের কৌশল প্রসঙ্গে প্রচারের অন্যতম দায়িত্বপ্রাপ্ত নেতা নির্মল বলেন, সব নির্বাচনের কৌশল এক হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচন যখন ভিন্ন তখন তার লড়াইয়ের পদ্ধতিও ভিন্নই হবে। তবে আমরা কি কৌশলে লড়াই করছি তা প্রকাশ্যে আনবো না। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন। রাজভবনের সামনে 4 ঘন্টা ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারীরা। আদালতে এমনটাই জানালো রাজ্য সরকার। আগামী 14 জুলাই রবিবার ওই কর্মসূচি করতে পারবে বিজেপি। আদালত তার অনুমতি দিয়েছে। রাজ্যের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় বিজেপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের আপত্তি নেই। এরপরেই ধর্নার অনুমতি দিয়েছে হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে শুভেন্দুর মামলার শুনানি ছিল। আদালতে রাজ্যের আইনজীবী জানান 14 জুলাই রবিবার সকাল 10টা থেকে রাজভবনের সামনে শুভেন্দুরা যদি ধর্নায় বসেন তাতে তাদের আপত্তি নেই। 4 ঘন্টা ওই কর্মসূচি করা যাবে। রাজ্যের বক্তব্য মেনে আদালত জানায় ওই দিন ওই সময় নির্ধারিত জায়গায় শুভেন্দুরা কর্মসূচির আয়োজন করতে পারবেন। বিচারপতি সিংহের নির্দেশ 300 জন লোক নিয়ে এই কর্মসূচি করা যাবে। শুভেন্দুদের উদ্দেশ্যে বিচারপতি আরও জানান, কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে 14 জুলাইয়ের কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে হবে। কোনো প্রকার অশান্তি সেখানে বরদাস্ত করা হবে না। এমনকি ধর্নাস্থল থেকে কোনো বিদ্বেষমূলক মন্তব্যও করা যাবে না। দূষণবিধি মানতে হবে শুভেন্দু এবং তার সঙ্গীদের। এই শর্তগুলি মেনে তারা কর্মসূচি করতে পারবেন। ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্না করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। এ নিয়ে প্রথমে আপত্তি জানিয়েছিল রাজ্য। বলা হয় ওই জায়গায় 144 ধারা জারি থাকে, তাই নিরাপত্তা সংক্রান্ত কারণে বিজেপির কর্মসূচিতে অনুমতি দেওয়া সম্ভব নয়। শুভেন্দুদের তরফে এ প্রসঙ্গে গত বছর একই জায়গায় শাসক দলের কর্মসূচির দৃষ্টান্ত দেওয়া হয়। 100 দিনের কাজের টাকার দাবিতে রাজভবনের সামনেই টানা 5 দিন ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করেই সেই দৃষ্টান্ত আদালতে জানান শুভেন্দু। আদালত জানিয়েছিল শাসক দলের নেতা ধর্নায় বসেছিলেন বলে তাঁদেরও ওই জায়গাতেই কর্মসূচি করতে হবে, তার কোনো যুক্তি নেই। শুভেন্দুদের কর্মসূচির জন্য বিকল্প জায়গাও খুঁজতে বলেছিল আদালত। এরপর আদালতে বিজেপির তরফে জানানো হয় রাজভবনের সামনে কর্মসূচির অনুমতি না পেলে তারা রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে ধর্নায় বসতে চান। আদালতে পরে রাজ্য জানায় রাজভবনের সামনে কর্মসূচি করতে পারবেন বিরোধী দলনেতা। রাজ্যকে কর্মসূচির দিনক্ষণ ঠিক করে জানানোর নির্দেশ দেওয়া হয়। এরপর রাজ্য জানিয়েছিল গত রবিবার সেই কর্মসূচি করতে পারেন বিরোধী দলনেতা। তবে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান থাকায় সেদিন ওই কর্মসূচি করতে রাজি হয়নি বিজেপি। এরপরই রাজ্যের কাছে বিকল্প দিন জানতে চান আদালত। বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, তারপর বিয়ে করতে অস্বীকার, এমনই অভিযোগ উঠেছে উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতার অভিযোগ 2.5 বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। সেই সময় তাকে শুভজিৎ সরকার জানায় যে তার বিয়ে হয়নি। সম্প্রতি তিনি জানতে পারেন যে তার 3টি বিয়ে। একথা জানতে পেরে তিনি যখন শুভজিৎ সরকারকে জিজ্ঞাসা করেন, কাউন্সিলর শুভজিৎ সরকার ওই মহিলাকেই অস্বীকার করেন। এরপরই বাধ্য হয়ে ওই মহিলা থানায় অভিযোগ করেন। অভিযোগ দায়ের হওয়ার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত কাউন্সিলর। যদিও অভিযুক্ত কাউন্সিলর শুভজিৎ সরকারের দাবি ওই মহিলার মাথা ঠিক নেই। ওদিকে উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান জানিয়েছেন আইনের পথে চলবে। ইতিমধ্যেই এই ঘটনায় পাল্টা তোপ দেখেছে বিরোধীরাও। বিরোধীদের দাবি এরা ভোটের সময় ভালো সেজে মানুষের থেকে ভোট নেয়, তারপর এদের আসল মুখোশটা বেরিয়ে পড়ে। তৃণমূলের চরিত্রই এটা। উল্টোরথ এবং মহরম নিয়ে শুক্রবার উচ্চ পর্যায়ের পুলিশ বৈঠক হলো ভবানী ভবনে। দুটি উৎসব যাতে নির্বিঘ্নে শেষ করা যায়, কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিগত কয়েক বছরে রথের দিন বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। কোথাও রথযাত্রার পথে বৈদ্যুতিন তার পড়েছে, কোথাও আবার গাছের ডাল। এই ধরনের দুর্ঘটনা এড়াতে গত 5 বছরে রথের দিন কি ধরনের ঘটনা ঘটেছে তার পুনর্মূল্যায়ন করে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। জানানো হয় জেলার যে যে জায়গা দিয়ে রথ যাবে সেখানে যাতে বৈদ্যুতিন তার পড়ে না থাকে বা তার না ঝোলে তা খতিয়ে দেখে নিতে বলা হয়েছে। গাছের ডালপালা ছাঁটতে বলা হয়েছে স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভাগুলোকে। জানা গিয়েছে কলকাতায় ছোট বড় মিলিয়ে 74টি রথ বের হয়। এর মধ্যে 7টি বড় রথ থাকে। রথে ভিড় সামলাতে থানাগুলিকে সতর্ক করেছে লালবাজার। যে রুট দিয়ে রথ যাবে সেখানে বাড়তি বাহিনী রাখা হচ্ছে। লালবাজার সূত্রে খবর প্রায় 1,500 পুলিশ মোতায়েন থেকেছে। যেসব রাস্তা দিয়ে রথ টানা হবে সেখানে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা থাকবেন। রথ টানা নিয়ে কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। রুট দেখে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে
বলা হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা দুই ধর্মাবলম্বী মানুষের মধ্যে কোনো অশান্তির বাতাবরণ যাতে না ছড়ায় তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েনের উপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন এডিজি আইন শৃঙ্খলা, এডিজি আইবি, এডিজি সিআইডি থেকে শুরু করে এডিজি ট্রাফিক এবং ডিরেক্টর অফ সিকিউরিটি। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছেন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং কমিশনারেটের সিপিরা। গত বুধবার গণপিটুনি, ডাকাতি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে নবান্নের তরফে যে গাইডলাইন ইস্যু হয়েছে তা নিয়েও এদিন পর্যালোচনা হয়েছে। 19-এর লোকসভা ভোটে কোচবিহার থেকে বিজেপি প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক, পরে হয়েছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। কিন্তু 19-এ তিনি তৃণমূলকে 54,000-এরও বেশি ভোটে হারালেও এবারে লোকসভা ভোটে তিনি সেই তৃণমূলের কাছেই হারের মুখ দেখেছেন 39,000 ভোটে। সেই হারের পর থেকে লাগাতার তাকে আর বিজেপিকে কোচবিহারের মাটিতে ধাক্কা দিয়ে চলেছে তৃণমূল। আর সেই ধাক্কা হলো বিজেপির হাতে থাকা জেলার একের পর এক গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নেওয়া এবং সক্রিয় বিজেপি কর্মী সমর্থক বা সদস্যদের তৃণমূলে টেনে নেওয়া, যার জেরে জেলায় বিজেপির পায়ের নিচেকার মাটিও আলগা হচ্ছে। এই অবস্থায় নতুন করে বিজেপি ধাক্কা খেয়েছে নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতটি তাদের দখল হারানো। সেই গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করেছে। 2 নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসায় কোচবিহার জেলার তুফানগঞ্জ এক ব্লকের মধ্যে রয়েছে নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতটি। 2018 সাল থেকেই এই গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। গত বছরের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে 17টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 11টি আসন, তৃণমূল দখল করেছিল মাত্র 6টি। মাঝে একজন নির্বাচিত বিজেপির সদস্য চলে এসেছিল তৃণমূলে। সেই সময় ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্যের সংখ্যা বেড়ে হয়েছিল 7, বিজেপির আসন সংখ্যা কমে হয়েছিল 10। সেই দলবদলের জেরে কিন্তু বিজেপির হাত থেকে ওই গ্রাম পঞ্চায়েত বেরিয়ে যায়নি, যেটা এবার হয়ে গেল। শুক্রবার বিজেপির আরও 2 সদস্য সুকুমার দাস এবং জগদীশ দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তার জেরে এখন নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 9, বিজেপির সদস্য সংখ্যা কমে হয়েছে 8। আর তার জেরেই এবার নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়ে গেল। বস্তুত লোকসভা নির্বাচনের ফল বের হওয়ার পর থেকেই কোচবিহারের মাটিতে বিজেপির দখলে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে। গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় 12টি ব্লকের মধ্যে ছড়িয়ে থাকা মোট 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল 104টি ও বিজেপি 24টিতে জয়ী হয়েছিল। কিন্তু সেই ছবি ক্রমশই বদলে যাচ্ছে লোকসভা নির্বাচনের পর থেকে। ভোটের ফল ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত কোচবিহারের মাটিতে বিজেপির হাতে থাকা ভেটাগুড়ি 1 ও 2 গ্রাম পঞ্চায়েত, নয়ারহাট, মাতালহাট, পাড়াডুবি, বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। সবই গিয়েছে তৃণমূলের দখলে। এবার গেল নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েত। ফলে এখন কোচবিহার জেলায় তৃণমূলের দখলে থাকলো 111টি গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে বিজেপির দখলে থাকলো মাত্র 17টি গ্রাম পঞ্চায়েত। খবর এখনকার মতো শেষ হলো।